দেশকে সংকটমুক্ত করার একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন মনে করেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আশা সালাউদ্দিনের। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন জানালেন আইন উপদেষ্টা। ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শহীদ পরিবারের। 24 ঘণ্টার মধ্যে জুলাই হত্যা মামলার আসামির জামিন বাতিলের দাবি। শেষ হল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময় 28টি পদে ফর্ম তুলেছেন 658 জন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সংকটমুক্ত করার একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন। বিদ্যমান পদ্ধতিতেই ভোট গ্রহণের আহ্বান জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে বিএনপি বিশ্বাস করে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জুলাই সনদের বিষয়ে বিএনপি আপাতত ইতিবাচক। আর ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করার অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। শুভ মাহফুজের রিপোর্ট। চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, দেশকে সংকটমুক্ত করতে একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের অধিকার পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতে মেনে নেব, কারণ পিআর পদ্ধতি এই দেশের মানুষকে ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিআর পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। প্রশাসন চলছে। সংবাদ সম্মেলনে জুলাই সনদের অঙ্গীকারের বেশ কিছু ধারা ও প্রস্তাবনা নিয়ে সংশয়ের কথা জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি ইতিবাচক, তবে যে কোনো বিষয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার হলেও সনদে সেটাকে উপেক্ষা করা হয়েছে। জুলাই সনদের বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট করার কথাও জানান সালাহ উদ্দিন আহমেদ। আমাদের কি কারণ সংবিধান নেই? আমাদের তো সংবিধান আছে, হতে পারে সেটা রুগ্ন, এবং সেই সংবিধান বহাল আছে। সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। এদিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মব সৃষ্টির মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রদলকে বাধা দেওয়া হচ্ছে। এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হবে। সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে, এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে। ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরিকৃত ভোট কেন্দ্রগুলো বাতিলের পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেটিও নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। প্রায় 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে, সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করা হয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। বক্তব্যের দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি মন্তব্য করে তিনি বলেন, এজন্যই তারা নির্বাচন নিয়ে নানা কথা বলছে। উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তা আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে।
নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া, আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের সাথে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে আগামী নির্বাচন সামনে রেখে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা জানালেন ঢাকায় নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। সংস্থাটি ভোটার এডুকেশন সহ স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে কাজ করার আশ্বাস দিয়েছে। ইসির সহযোগিতায় সন্তুষ্টির কথা জানিয়ে ইইউ বলেছে ইসির দায়বদ্ধতা নিশ্চিতে কাজ করবেন তারা। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব জানান মাইকেল মিলার। এছাড়াও বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ থেকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের কথা জানান তিনি। বাংলাদেশের নির্বাচনকে সংস্থাটি সবসময় গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে রাষ্ট্রদূত জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি নির্বাচনের প্রস্তুতি দেখতে সংস্থাটির প্রাক নির্বাচনী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। The European Union is here working in partnership with Bangladesh in support of a transition that will lead up to democratic elections, and I think you have also all heard that we are heading towards a timeline of early 2026. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. সংস্কার ও দৃশ্যমান বিচার হয়নি, তাহলে আগের ব্যবস্থায় নির্বাচন কেন হবে? অন্তর্বর্তীকালীন সরকারের ওপর গোপন জিন ভর করেছে কিনা এমন প্রশ্ন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। পল্টন মোড় দিয়ে বিজয়নগর হয়ে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত যায় মিছিলটি। এ সময়ে তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নানা স্লোগান দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আমির বলেন, দেশের মানুষের দাবি পিআর পদ্ধতির নির্বাচন। এই পদ্ধতিতে নির্বাচন হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংস্কার কি হয়েছে? আচ্ছা, দৃশ্যমান বিচার হয়েছে? একটাও আমরা হয় নাই জনগণ বলছে। এরপরে আপনার জাতীয় নির্বাচন ঘোষণা করাটা এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের, যেটা আমরা বলবো অশুভ এবং গোপন জিন সওয়ার হয়েছে। সেই জিনের নাম আমরা বলতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে জুলাই হত্যা মামলার আসামির জামিন বাতিল করে পুলিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। দাবি না মানলে রবিবার থেকে যমুনা ও সচিবালয় ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। এর আগে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তাদের। আসিফ নজরুল স্যার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে, যিনি টাকার বাণিজ্য করে সচিবালয় বিভিন্ন রেঞ্জের বিচারপতিরা তার নির্দেশে আসামিদেরকে তাদের ছেড়ে দিচ্ছে, আমরা কিন্তু আজ পর্যন্ত বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই, কোনো বিশ্বমান হয় নাই। আমার ছেলে লক্ষ্মীবাজার সরদি কলেজের স্টুডেন্ট ছিলেন, পেশাগত ফিলিংসার ছিলেন, আমার একমাত্র ঘরের বাতি নিভে গেছে, তাই আমি বিচার চাই আপনাদের মাধ্যমে। এই 850 পরিবারের হত্যাকারীদের বিচার যদি তদন্তের অভাবে পড়ে থাকে, এর থেকে বড় হাস্যকর আর কি হতে পারে?
শহীদ পরিবার কাউকে ভয় পায় না উল্লেখ করে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ে আহত ব্যক্তিরা আবারও রাস্তায় নামলে পরিণাম ভালো হবে না। গতকালকে তাইম হত্যা যে আসামি ছিল গতকালকে জামিন আসছে, তো আসামিরা যদি এভাবে যদি ছাড়া পায় তাহলে আমরা কি বিচার পাবো? আমরা আজকে আসছি আসিফ নজরুলের পদত্যাগ দাবি করার জন্য আসছি। পুলিশের গায়ে কি তেল বেশি হয়ে গেছে? শহীদ পরিবারের গায়ে হাত তুলতেছে, শহীদ পরিবারের কি হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার থেকে বারংবার আমাদেরকে বিচারের কথা বলা হয়, কিন্তু আমরা বিচার পাইনি। এই অন্তর্বর্তীকালীন সরকার আজও কেন আমাদের ভাইদের খুনিদের হত্যার বিচার করলো না? বিচার তো করলোই না, অথচ মোটা অঙ্কের টাকা খেয়ে খুনিদের জামিন দিয়ে দিতেছে। কোর্ট বেঞ্চ ঘুরে ঘুরে দেখলাম এই পর্যন্ত যত রাঘব বোয়াল আছে পুলিশের সহ এবং দোষরদের খুনিদের সমস্তদেরকে তারা টাকা খেয়ে খেয়ে আইন মন্ত্রণালয় থেকে তারা তবদিল করে জামিন নিয়ে চলে যাচ্ছে। যেই বেঞ্চগুলো থেকে জামিন দিয়েছে 2-4-5টা বেঞ্চ, সেখানকার বিচারপতিদেরকে অবিলম্বে তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে বা বরখাস্ত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য আবেদন জানাচ্ছে। পুলিশ বলছে, জুলাই শহীদ পরিবার তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন। 144 জারি করা থাকে, এখন আমাদের পুলিশ সদস্য কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কথাবার্তা বলেছি, তাদের যে দাবিগুলো শুনেছি, আমি দেখি ভিতরেও কথা বলেছি। কথা বলার পরে দুইটার একটা সমন্বয় করে একটা সমাধানের জন্য আমি একটা পথ খোঁজার চেষ্টা করতেছি। গেল 1 বছরে খুনিদের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন আন্দোলনকারীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা, দূর গ্রামের যেই ছেলেটি কিংবা যে মেয়েটি যার হয়তো এখনো রাজধানীতেও আসার প্রয়োজন পড়েনি বা আসেনি, কিংবা আমরা শহর অথবা গ্রাম যারা যেখানেই বসবাস করি না কেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সমগ্র বিশ্ব এখন, যেমন আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত আছি তথ্য প্রযুক্তির কারণে, সমগ্র বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। এবং এর কারণেই জ্ঞান বিজ্ঞানের বলা যায় প্রায় সকল দ্বার উন্মুক্ত, সবার সামনেই বিশ্ব নাগরিক হয়ে ওঠার একটা সুযোগ এবং সম্ভাবনা কিন্তু বিদ্যমান তথ্য প্রযুক্তির কারণে। আমি মনে করি আমাদের জনগণের সামনে, বিশেষ করে আমাদের তরুণ সমাজের সামনে, আমাদের তারুণ্যের সামনে সাফল্য এবং সম্ভাবনার পথ সুগম, এবং এই পথটিকে আরো সুগম করে দেওয়াটাই হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই মুহূর্তে আমার এবং আপনার এবং আমাদের সকলের প্রধান কর্তব্য। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রতিটি মা, প্রতিটি বাবা তার সন্তান স্বজনের জন্য একটি নিশ্চিন্ত নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান, রেখে যেতে চান। প্রতিটি বাবা বা মায়ের চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করছি বা পরিকল্পনা সাজাচ্ছি আমরা। কারণ বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এখানে একজন বক্তা উল্লেখ করেছেন প্রতিশোধ, প্রতিহিংসা। দর্শক, স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় লন্ডন থেকে এতক্ষণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শেষ দিনে ফর্ম কিনছেন প্রার্থীরা। এসব ফর্ম জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। ফর্ম সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করছে ছাত্র শিবির। এদিকে ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ডাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন জানিয়েছেন ২৮টি পদে ৬৫৮ জন ফর্ম সংগ্রহ করেছেন।
মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ফরম সংগ্রহের জন্য নির্ধারিত সময়ের চেয়ে একদিন বাড়ায় নির্বাচন কমিশন। শেষ দিনেও বিভিন্ন পদে ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। সেই সুবাদে আজকে আমি ছাত্রদলের পক্ষ থেকে আমার নমিনেশন পেপার উত্তোলন করেছি। আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি জোট করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি। সমস্যা ডিটেক্ট করার যে অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটা আমার আছে এবং এই সমস্যার যে যদি আমি ডিটেক্ট করতে পারি সে জায়গা থেকে আমি সমাধানও করতে পারবো। এই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে প্রত্যেকটা আন্দোলন কিংবা যৌক্তিক দাবিতে আমি সর্বদা সোচ্চার থেকেছি। তো এখন ডাকসুতে আমার একটা সুযোগ এসেছে যে শিক্ষার্থীদের সেবা করার জন্য, এবং আমি চাই সেই সুযোগ থেকে বঞ্চিত যেন না হই। এদিকে ফরম জমা দেওয়ার আরও একদিন হাতে থাকলেও অনেকে জমা দিয়েছেন আগে ভাগে। সাধারণ শিক্ষার্থী ঐক্যজোটের ব্যানারে ফর্ম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিন সময় বাড়িয়েছে বলে অভিযোগ তাদের। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য করেছি। তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা চাই এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাতে প্রস্তুত আছি। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বাইরেও অনেক শিক্ষার্থী এই প্যানেলে প্রার্থী হয়েছেন বলে জানান নেতারা। আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই, আমাদের প্যানেলে 3 জন আদিবাসী প্রতিনিধি আছে। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্টলি এবল, যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান তাদের জন্য উপযুক্ত নয়। আমরা খুবই গর্বিত আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্টলি এবল যেই কমিউনিটি, সেই কমিউনিটির হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন। প্রতিরোধ পর্ষদ নামে এই প্যানেলের ঘোষণা দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জুবেল। আমাদের এই পরিষদের নাম হবে প্রতিরোধ পর্ষদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দ্বিতীয় দিন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 328 জন প্রার্থী। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ সময় হলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে আগামী 21 আগস্ট করা হয়েছে। বিকেল 5টায় জাকসু নির্বাচন কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম এসব তথ্য জানান। তিনি জানান, দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 40 জন ও হল সংসদের জন্য 155 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ নিয়ে 2 দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 87 জন ও হল সংসদের জন্য 241 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন, আর জমা দিয়েছেন সর্বমোট 4 জন। এর আগে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে 300 টাকা মূল্যের ফর্ম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এছাড়া 21টি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরণ অনশনের তৃতীয় দিনে সকাল থেকে চলা এই অনশনে গুরুতর অসুস্থ হয় 4 শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি, গত 2.5 মাস ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে তা বাস্তবায়ন হয়নি। দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে কোনো রকম পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়েই আমরণ অনশন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। 96 বা 2010-এর শেয়ার বাজারে বড় 2 ধসে জড়িত সরকার ঘনিষ্ঠদের কিছুই করা যায়নি। কেবল ইব্রাহিম খালিদের প্রতিবেদন নিয়ে ঢাকঢোল পেটানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজার কারসাজিতে লিপ্তদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া যায়, এজন্য পরিকল্পিতভাবে ঠিকমতো মামলাও করা হয়নি। শেয়ার বাজার নিয়ে গোলাম ময়নুল আহসানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব দেখুন। 2010 সালে শেয়ার বাজার ধসের পর এর কারণ হতে জড়িতদের ধরতে 2011 সালে ইব্রাহিম খালিদের নেতৃত্বে গঠন হয় তদন্ত কমিটি। আলোচিত সেই কমিটি ওই বছরই প্রতিবেদন প্রকাশ করে। এতে শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বিনিয়োগকারীদের এমন প্রত্যাশার পারদ উপরে থাকলেও শেষ পর্যন্ত কিছুই হয়নি। বাংলাদেশের ইতিহাসের ভিতরে দেখেন, যখনই বড় বড় আপনার বিনিয়োগ হয়েছে, পুঁজিবাজার উত্তেজিত হয়েছে, তেজি হয়েছে, পরবর্তীতে এটা পড়ে গেছে
এবং তার ফলে এর পিছনে যেই সমস্ত দুর্নীতি ছিল তার কোনোটারই কিন্তু বিচার হয়নি। এবং এটা বিচার না হওয়ার একটা বড় কারণ হলো এর কেসগুলো ঠিকমতো করা হয়নি। আপনারা যদি ইব্রাহিম খালেদের রিপোর্ট পড়েন বা তারও আগে যদি প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরীর রিপোর্ট পড়েন, তাহলে আপনারা দেখবেন যে এইটা মানে দূরভিসন্ধিমূলকভাবেও অনেক সময় এই কেসগুলো ঠিকমতো করা হয়নি, তার তদবির করা হয়নি। প্রতিবেদনে 25 দফা সুপারিশের পাশাপাশি কারসাজির হোতাদের মধ্যে তখনকার সরকারের মন্ত্রী আহমদ মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম ছিল। সরকারের দায়িত্বশীলদের নাম থাকায় হোতাদের ছাড় দেওয়া হয় বলেই মনে করেন ডক্টর দেবপ্রিয়। এই কেসটা করা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্বলভাবে করা হয়েছে এবং যারা প্রকৃত দোষী তাদের দিকে দিক নির্দেশ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত বা আইনি ভিত্তি অনেক দুর্বল ছিল। এইটা এমনি হয়নি। এটা একটা হয়েছে যে এটার উপরে রাজনৈতিক প্রভাব ছিল, যার ফলে এরকমভাবে কেসটাকে নিবন্ধন করা হয়েছে। আর অপর দিকে যে সমস্ত আইনজ্ঞ দিয়ে এই কেসগুলো করা হয়েছিল তারা যথেষ্ট দক্ষ ছিল না ওই মোকাবেলা করার জন্য প্রতিপক্ষকে। শেয়ারবাজার ধসের পেছনে বাংলাদেশ ব্যাংকের ভুল নীতি অন্যতম দায়ী হলেও ইব্রাহিম খালেদের প্রতিবেদনে তা আনা হয়নি বলছেন বিশ্লেষকরা। হঠাৎ করে বলা হলো যে আর বাইরে আর যাওয়া যাবে না, তখনই সেলিংটা শুরু হয়ে গেল। এই যখন এত দূর যাওয়া যাবে না সেলিং শুরু হইলো, এই তার বাই করবে কে? যখন সেলিংটা শুরু হয়ে গেল এক্সপোজারের ভিতরে আসতে হবে, এটাও যেমন গ্র্যাজুয়ালি করতে পারতো বা হওয়া উচিত ছিল যাতে মার্কেটটা ডিসরাপ্ট না হয়। জবাবদিহির বাইরে রেখে অতীতের শেয়ার বাজারকে লুটের সহজ ক্ষেত্র করে রাখা হয়েছিল বলে মত বিশ্লেষকদের। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষকরা মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 3 শিক্ষক মাহিরিন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানমের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। ঘটনার দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার ক্ষমতা কারোরই নেই। ডক্টর ইউনূস বলেন, এই শোক শুধু পরিবারের সদস্যদের একার নয়, জাতি হিসেবে এই শোককে ধারণ করে বাংলাদেশ। এ সময় 3 শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতি কথা শুনতে চান প্রধান উপদেষ্টা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ফিশারিজ রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম সার্ভে পরিচালনা করা হবে। গবেষণায় ব্যবহার হবে নরওয়ের সামুদ্রিক গবেষণা জাহাজ। এতে সহায়তা করবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, চলতি বছরের 21 অগাস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চলবে। বঙ্গোপসাগর থেকে আহরিত মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সহ আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক জলসীমা জৈবিক ও অজৈবিক সম্পদে সমৃদ্ধ। সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে বিশাল সম্ভাবনাময় এই খাত দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে উপদেষ্টা আশাবাদী। ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ বলেছেন, মাত্র 120 থেকে 125 টাকা কেজি দরে বাংলাদেশের মানুষ ব্রাজিলের গরুর মাংস ক্রয় করতে পারবে। এজন্য বাংলাদেশে যৌথ উদ্যোগে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের কথা বলেন তিনি। এই সুবিধা পেতে দ্রুত ব্রাজিলের গরুর মাংসকে হালাল সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের বাজারে বর্তমানে গরুর মাংস 700 থেকে 750 টাকা কেজি, নিম্নবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। তবে বাংলাদেশ সরকার হালাল সার্টিফিকেট দিলে ব্রাজিল থেকে রপ্তানি হওয়া গরুর মাংস মাত্র $1 বা 122-23 টাকায় 1 কেজি পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পাওলো দিয়াজ পেরেজ। What I did was I started filling this gap. ব্রাজিল বাংলাদেশের মানুষকে $1 বা 122 টাকায় 1 কেজি গরুর মাংস দিতে পারবে। এজন্য বাংলাদেশ সরকারকে দ্রুত হালাল সার্টিফিকেট দিতে হবে। ব্রাজিলের কোম্পানি বাংলাদেশে পার্টনারশিপে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করতে চায়। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খেলাধুলা সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে ব্রাজিল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় বলে জানান রাষ্ট্রদূত ফার্নান্দো পেরেজ। And the visit was a huge success.
আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশ ব্রাজিল ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র পর্যায়ে বৈঠক হবে। এতে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপক্ষীয় সকল ইস্যুতে আলোচনা হবে। খেলাধুলা, কৃষি, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে ব্রাজিল বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করতে চায়। এর আগে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ৪৮ ঘণ্টা পর আজ বিকেল ৩টায় নিজ নিজ কর্মস্থলে রোগী সেবায় ফিরেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডাক্তার মোহাম্মদ নাজমুল হুদা। এছাড়া আগামীকাল থেকে ক্লাসে ফিরছেন মেডিকেল কলেজ শিক্ষার্থীরাও। এর আগে ইন্টার্ন চিকিৎসক ও কলেজ শিক্ষার্থীদের কর্মস্থল এবং ক্লাসে ফিরতে অনুরোধ জানান হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউল মুনির। পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৩টায় তারা কাজে যোগ দেন। এদিকে সকালে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার প্রস্তুতিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে একজনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থীর নাম হোসাইন আল সুহান। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর অনুসারী। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে ঢাকায় পূবালী ব্যাংকের গ্রিন রোড ইসলামী ব্যাংকিং উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী ব্যাংকিং উপশাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান। এ সময় কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমান, ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, পল্টন ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেন সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশকে সংকটমুক্ত করার একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন, মনে করেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে আশা সালাউদ্দিনের। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শহীদ পরিবারের। 24 ঘণ্টার মধ্যে জুলাই হত্যা মামলার আসামির জামিন বাতিলের দাবি। শেষ হল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময়। 28টি পদে ফর্ম তুলেছেন 658 জন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।